বিসমিল্লাহির রহমানির বাংলাদেশের যে বর্তমান যেই বৈশ্বিক ছাত্র আন্দোলন তারা যেই সংগঠনটি করছে, তারা একটি প্ল্যাটফর্ম নতুন রাজনৈতিক গঠন করছেন জাতীয় নাগরিক কমিটি। সেই প্রেক্ষাপটে আমি কিছু বলতে চাই যে তারা কিংস পার্টির মতো এই সরকারের ছত্রছায়া থেকে তারা ডক্টর ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকারের ভিতরে থেকে তাদের সহযোগিতায় তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে। আপনারা দেখেছেন জাতীয় নাগরিক কমিটি। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এটার বর্তমান নেতৃত্বে আছেন, কিন্তু হাসনাত আবদুল্লাহ, সাজিদ আলম এরাও এটাতে আছে। তো তারা যে নতুন দলটি করছে, একটা সকালে সূর্য উঠলে সারা দিনটা কেমন যায় বুদ্ধিমানরা বুঝতে পারে, কিন্তু তারা যেই দল গঠন করেছে, করার পর তাদের প্রথম যে গত বুধবার, এই বুধবারে তারা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান করেছে। ওই অনুষ্ঠানে তারা ওই সভাতে তাদের বক্তব্যটা ছিল সারা বাংলাদেশের যেই কাউন্সিলর, সারা বাংলাদেশের যে পৌরসভা যে চেয়ারম্যানরা ছিলেন এবং পৌরসভা সিটি কর্পোরেশনের যেই কাউন্সিলররা ছিলেন, তাদের সহযোগিতা চেয়েছেন। তারা বলেছেন যে আসুন আমরা এই আপনাদের সহযোগিতায় আমরা আবার নতুন করে দাঁড়াই আমরা দেশ শাসনের এই দলটিকে উজ্জীবিত করে কিভাবে দেশকে নেতৃত্ব দেয় কিন্তু তাদের এই জিনিসটা চিন্তা করার দরকার ছিল যে তাদের এই ঘোষণার পর কিন্তু বিএনপির যে এরশাদ হোসেন, সাদেক হোসেন খোকার ছেলে, সে কিন্তু এটা এমন একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সে বলেছে যে তারা এই ধরনের চিন্তা করলে তারা এই ধরনের কাউন্সিলররা তাদের দলে যোগ দিয়ে তারা নির্বাচন করবে এবং তারা সংগঠন করবে। তা করতে গেলে আমার রক্তের শরীরের আমার শরীরের উপর দিয়ে তারা যেতে হবে। আমার শরীরে রক্ত থাকতে আমি তা হতে দেব না। আসলে সত্যি কথা বলেছে। তাদের এই কথাটা চিন্তা করার দরকার ছিল। তারা যে অজ্ঞ, সারা বাংলাদেশে যেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার নেতৃত্বে যেই দলটি ছিল, নেতৃত্বে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার পরিচালনা করেছে, তারা ম্যাক্সিমাম এই কাউন্সিলররা এবং যে পৌরসভা চেয়ারম্যানরা ম্যাক্সিমাম আওয়ামী লীগের। এর মধ্যে কিছু আছে স্বতন্ত্র থাকলেও তারা হয়তো কেউ বিএনপি সমর্থিত, কেউ অন্যান্য দলের সমর্থিত, জামাত সমর্থিত বা ইসলামী ঐক্য জোটের চরমোনাই বা বিভিন্ন খেলা মজলিসের সমর্থিত, কোনো না কোনো দলের সমর্থিত। নিরপেক্ষ বলতে কেউ ছিল না। কিন্তু তারা বলছে তাদেরকে তাদের নতুন দলে যোগ দেওয়ার জন্য। এইটুকুতেই তাদের যে জ্ঞান কতটুকু জ্ঞান রেখে তারা নতুন দল করতে যাচ্ছে। আগে আমি বলেছিলাম আরেকটি ভিডিওতে যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 300 আসনে তারা যেই নতুন দল গঠন করেছে, এই দলের থেকে যদি ডক্টর ইউনূস নির্বাচন করে 300 আসনের মধ্যে শুধু একটি আসনে তারা হয়তো কম্পিটিশন করতে পারবে। সেটা হলো চট্টগ্রাম হাটহাজারীতে যদি ডক্টর ইউনূস তার প্রত্যেক বাড়ি জন্মসূত্র সে যেখানে চট্টগ্রাম হাটহাজারীতে এর পুরো হাটহাজারীর থেকে সে বিএনপির থেকে বা জাতীয় পার্টির যে আনিসুল ইসলাম মাহমুদ আছে, বিএনপির নাজিমউদ্দিন আছে, তাদের সাথে সে আবার ওই যে ইব্রাহিম, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইব্রাহিম আছে, তাদের এখান থেকে সে জিতা আসা সহজ হবে না। তাই 300 আসনের মধ্যে একটি আসনে তারা হয়তো ডক্টর ইউনূস কম্পিটিশন করতে পারে। এর মধ্যে 299 আসনে তাদের জামাতও থাকে কিনা সন্দেহ আছে। তাই এই কথাটুকু বললাম। তাদের যেই গতকাল বুধবারের যে তাদের যে অজ্ঞতার কারণে তারা যে কথাটি বলেছে সারা বাংলাদেশের কাউন্সিলর এবং এই পৌরসভার চেয়ারম্যানদের তাদের সাথে একাত্ম করে তাদের দলে যোগ দেওয়ার জন্য তাই
আর আরেকটি কথা, যে এই সরকারের যে বর্তমানে যে 16ই ডিসেম্বর বিজয় দিবস, অত্যন্ত দুঃখ নিয়ে কথাটি বলতে হয়। স্বাধীনতার 53 বছর পর সরকারি অর্থায়নে বিজয় দিবসে পোস্টার ছাপানো হয়েছে আবু সাইদের ছবি দিয়ে। তারা এটা কি বোঝাতে চাচ্ছে? 1971 সালে যুদ্ধে বঙ্গবন্ধুর ছবি না থাকুক, বঙ্গবন্ধুর কথা বাদই দিলাম, 30 লাখ শহীদের রক্ত, 2 লাখ মা বোনের ইজ্জতের সম্ভ্রম বিনিময়ে কত বীরত্তম ছিল, কত বীর শ্রেষ্ঠ ছিল। 10টি সেক্টর কমান্ডার ছিল, জিয়া রহমান সহ, মেজর জলিল সহ 10টি সেক্টর কমান্ডার ছিল। কারো নাম নাই, কারো ছবি নাই। সেই জায়গার মধ্যে তাদের সাথে তুলনা করে তারা আবু সাইদের ছবি দিয়ে, তাহলে কি তারা ওই যে রিসেট বটমে টিপ দিয়ে কি 71-এর মুক্তিযুদ্ধকে শেষ করে দিয়েছে, ইতিহাসকে শেষ করে দিয়েছে? তারা কি এই 5ই আগস্টের পর বর্তমান এই বিজয় দিবসকে তারা কি এই 24-এর বিজয় দিবস, ওটা কি রিসেট বটমে এর থেকে লজ্জাজনক ব্যাপার আর কিছু হতে পারে না। এটার জন্য তাদেরকে অনেক বড় মাসুল দিতে হবে। মুক্তিযুদ্ধ কিন্তু একমাত্র আওয়ামী লীগের না, এখানে লাখো লাখো মুক্তিযুদ্ধ এখনো বেঁচে আছে, তারা বিভিন্ন দলে আছে। তো এই তাদের এই মুক্তিযুদ্ধ, এই আবু শহীদের এই ছবিটাকে এই আজকে বিজয় দিবসের পোস্টারে সরকারি তথ্য মন্ত্রণালয়ের থেকে অর্থায়নে এই পোস্টার সারা বাংলাদেশের দেওয়া মানে সারা বাংলাদেশের 30 লাখ শহীদের সাথে বেইমানি করা, এবং এই সেক্টর কমান্ডার সাথে বেইমানি করা, এবং বীর শ্রেষ্ঠ বীর উত্তম যারা হয়েছে তাদের সাথে একটা তামাশা করার মতো। এটা কোনোভাবে একজন স্বাধীনতা পক্ষের শক্তির কোনো লোক কোনো দিন মেনে নিতে পারে না। এই জন্য তাদেরকে, এই বর্তমান সরকারকে এটার দায় তাদেরকে নিতে, অবশ্যই এটার জন্য তাদের অনেক বড় খেসারত দিতে হবে, যা মানুষ কল্পনাও করতে পারবে না, এমন খেসারত দিতে হবে। আর আরেকটি কথা, বদিউল আলম মজুমদার এখন যেই নির্বাচন কমিশন গঠন করা নিয়ে তিনি এই কমিটির প্রধান ছিলেন, তিনি একটি অনুষ্ঠানে বলেছেন, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? সে বলেছে সব দল অংশগ্রহণ করতে পারবে। কোনো ব্যক্তির যদি কোনো অন্যায় করে থাকে তার বিচার হবে সে ব্যক্তির, কিন্তু দল হিসাবে তারা নির্বাচন করতে পারবে। কিন্তু এটা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা যেই লম্ফজম্প করছে, তারা বুঝতে পারছে না যে দুনিয়াটা কিন্তু এত সহজ নয়। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন, যেহেতু বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করেছে, এই নির্বাচন সারা পৃথিবীতে গ্রহণযোগ্য হয় নাই, যার জন্য আওয়ামী লীগের কত বড় ক্ষতি হয়েছে। আর এমন বল বিএনপি বা অন্য দলেরা করবে আওয়ামী লীগকে বাদ দিয়ে, এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে সারা বিশ্বে, এবং এই সরকার বা কতদিন টিকতে পারে? আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা কি সম্ভব হবে? তাই বদিউল আলম মজুমদারকে তারা নানান কিছু কটু কথা বলছে। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে, আপনারা দেখেছেন আজকে বিগত 40 বছর 50 বছরও মনে আপনারা এভাবে শোনেন নাই, কিশোর ছেলেরা ব্যাংকে দিন দুপুরে ডাকাতি করতে গিয়েছে, তাদেরকে এখন ধরেছে বলছে খেলনা পিস্তল। এটা নিয়ে মানুষের অনেক সন্দেহ আছে, যেহেতু 5ই আগস্টের পর বিভিন্ন থানা লুট হয়েছে, পুলিশের অস্ত্র লুট হয়েছে, বিভিন্ন মানুষের কাছে হাজার হাজার অস্ত্র রয়ে গেছে। এখন অনেকে বলছে সত্যিকার অস্ত্র ছিল, এগুলো সরিয়ে তারা খেলনা পিস্তল দিয়ে, যেমন সরকারের ভাবমূর্তি নষ্ট না হয় এই জন্য এই কাজটি করেছে। আবার অনেকে করছে এটা নাটক সাজিয়েছে, যে ওই তাবলিগের
নিয়ে যে সারা বাংলাদেশে যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, এইটা অন্যদিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য সরকারি গোয়েন্দারা তা করেছে। বিভিন্নভাবে মানুষ বিভিন্ন কথা বলছে। তাই আর আরেকটি কথা, যে সমন্বয়করা, আমরা গত জুলাই যে আন্দোলনটি হয়েছে, এই আন্দোলনের মধ্যে হয়তো ছেলেরা তাদেরকে বিভিন্ন প্রলোভনে দেখিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে রাজপথে নামিয়েছে কোটা বিরোধী আন্দোলনের কথা বলে। কিন্তু তাদের আন্দোলন সাকসেসফুল হওয়ার পর এখন আরেক সমস্যা দেখা দিয়েছে। কিছু সমন্বয়ক যারা ঢাকা ভার্সিটির অধীনে ছিল, এই সমন্বয়করা তারা সরকারের সুযোগ সুবিধা পাচ্ছে, তাদের নিয়ে অনেক মুখরোচক কথা হচ্ছে, তারা অনেকে অনেক টাকার মালিক হয়ে গেছে। ইতিমধ্যে বিভিন্ন বদলি, বিভিন্ন তদবিরে মানুষ এমন কথা কানাঘুষা হচ্ছে। কিন্তু বাংলাদেশের ঢাকা শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যেমন নর্থ সাউথ, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট, এই ইউনিভার্সিটির ছেলেগুলা তো তারা জীবনপণ চেষ্টা দিয়ে তারা আন্দোলন করেছে, আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। কিন্তু আজকে এই ঢাকা ভার্সিটির কয়েকজন সমন্বয়ক তারা সকল সুযোগ সুবিধা নিচ্ছে, আর ওদেরকে কেউ জিজ্ঞাসাও করছে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একজনও উপদেষ্টা করানো হয় নাই। কিন্তু সবচেয়ে আরেকটি ব্যাপার সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এটা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দুটি ধারা এখন দেখা যাচ্ছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আর একটি সরকারি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিখোঁজ হচ্ছে, হত্যা হচ্ছে, এ নিয়ে তাদের মধ্যে এখন খুব দ্বিধাদ্বন্দ্ব চলছে। তারা বিবৃতি দিয়ে 24 ঘন্টার মধ্যে যারা আমাদের হত্যা করা হয়েছে, কারা এই হত্যা করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে বেসরকারি বিশ্ববিদ্যালয় 24 ঘন্টার মধ্যে তদন্ত করে তাদেরকে খুঁজে বের করার জন্য তারা আলটিমেটাম দিয়েছে। বর্তমানে আমি যা দেখছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের মধ্যে সারা বাংলাদেশে যে কোনো সময় একটা বিস্ফোরণ ঘটতে পারে। সাতপন্থী এবং জুবাইরপন্থী জামাত, এই ইয়ের মতো, তাবলিগ জামাতের মতো, এইটা সারা বাংলাদেশ ছড়িয়ে পড়লে এই সরকারের অস্তিত্ব নিয়ে এমন টান দিবে, তারা 2 মাসে টিকতে পারে কিনা আমার সন্দেহ আছে। সারা বাংলাদেশের সমন্বয়কের মধ্যে যে কমিটি করা হয়েছে, এই কমিটিগুলো নিয়েই সারা বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টে তাদের মধ্যে গ্রুপিং চলছে, একে অপরের উপরে হামলা করছে। এমন অনেক সমন্বয়ক, চট্টগ্রামে এক সমন্বয়ককে গতকাল হত্যা করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের অঘটন ঘটছে। তাই এই সরকারের পায়ের তলায় যে মাটি সরে গেছে। আর আরেকটি কথা, আরেকটি বিস্ফোরায় সরকারের শরীরে বেঁধেছে, সেটি হলো এই তাবলিগ জামাত। এই তাবলিগ জামাতের সমস্যা নিয়ে কিন্তু, এই দুটি গ্রুপ নিয়ে কিন্তু বঙ্গবন্ধু শেখ হাসিনার সরকারের আমলেও এই সমস্যা ছিল। কিন্তু তাদের এই সমস্যা এভাবে মারামারি হয়ে এভাবে মৃত্যুর ঘটনা ঘটেনি। এটা সরকার একটা সমস্যার সমাধান করেছিল। কিন্তু বর্তমান সরকারে আমরা দেখেছি দিনের আলোর মতো স্পষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শারজিল আলম, হাসনাত আবদুল্লাহরা জুবাইরপন্থীদের সাথে একাত্মতা হয়ে তাদেরকে এই জামাত বিএনপি বা বিভিন্ন ইসলামিক দলগুলো বুঝিয়েছে, যে মামুনুল হকরা বুঝিয়েছে যে সাতপন্থীরা, যেহেতু মাওলানা সাদের বাড়ি ভারতে, তারা ভারতে সরকার নিয়ন্ত্রিত, ভারতীয় এজেন্ট, তাদেরকে বিতাড়িত করতে হবে। এই জন্য তারা জুবাইরপন্থীর সাথে একাত্মতা করে তাদের ইঙ্গিতে সাতপন্থীর উপর এমন হামলা করেছে। আজকে 4 জন এই তাবলিগ জামাতের লোক নিহত হয়েছে, শত শত আহত। এই আহতর মধ্যে তো কমপক্ষে 1 মাস, 2 মাস, 6 মাস পরে, 1 বছর পরে অনেকে মৃত্যু। এই আমার তো মনে হয় 70-80 জন মৃত্যু হবে। এই যারা আহত হয়েছে তাদের মধ্যে অনেকে মৃত্যু হবে। তাই এই সরকারের পায়ের তলায় মাটি সরে গেছে। যে কোনো সময় এমন একটি বিস্ফোরণ ঘটবে আল্লাহর তরফ থেকে, যে তারা বঙ্গবন্ধু শেখ হাসিনাকে, এই একটি সরকারকে, যে সরকার সারা বাংলাদেশে গরিব মেহনতি মানুষের মুখে খাদ্য দিয়ে মুখে হাসি ফুটিয়েছিল, সারা বিশ্বে বাংলাদেশের উন্নয়নের একটি রোল মডেল করেছিল, সেই বঙ্গবন্ধু শেখ হাসিনাকে তারা মিথ্যা প্রলোভন দিয়ে তাদেরকে মিথ্যা
এক দিয়ে অপবাদ দিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। তাই যে কোনো সময় সারা বাংলাদেশের মানুষ একটি যে কোনো ভাবে এমন একটি আন্দোলন উদ্বোধিত হবে, সেই আন্দোলনে এই সরকার খুব তড়িৎ গতিতে তারা ক্ষমতাচ্যুত হবেন। তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তো যাওয়ার পথ পেয়েছিল, কিন্তু তারা সেই পথটুকু পাবে না, সেই বিশ্বাস আমার আছে। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।